দাঁড়িয়েছিল, আজকে তিনি আমাদের মাঝে এসেছেন। এই শিক্ষক সবসময় ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন, যে কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ওই আওয়ামীপন্থী শিক্ষকরা তাকে চাকরিচ্যুত করেছে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র সমাজের শিক্ষক অধ্যাপক নাসির স্যার। আমি মুক্তিযুদ্ধ দেখেছি, গুলি থেকে রক্ষার জন্য বাংকারে আশ্রয় নিয়েছি। তখন আমি মাত্র ক্লাস 3 ছাত্র। আমার বাসা, আমার পরিবারের আমাদের যে বাসা ছিল সেটা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, নিঃস্ব হয়েছে আমরা। এবং আমরা আমাদের গ্রামে দেখেছি কিভাবে মুক্তিযোদ্ধাদেরকে সাধারণ মানুষরা আশ্রয় দেন, কিভাবে ভয় ভীতি উপেক্ষা করে কিভাবে তারা মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ান। আজকে হাতে গোনা কয়েকজন সার্টিফিকেট দাঁড়িয়ে হয়ে গেছে মুক্তিযোদ্ধা, আর বাকি সবাই রাজাকার। আমরা সবাই রাজাকার, আমাদের বাচ্চারা রাজাকারের বাচ্চা। আপনি পরিবারতন্ত্র কায়েম করেছেন, সব ইতিহাস মুছে দিয়েছেন। আজকে ওসমানী কোথাও নাই, তাজউদ্দিন কোথাও নাই, মনসুর আলী কোথাও নাই, কেউ নাই, শুধু একজনই আছেন, বাকি সব মুছে ফেলছেন। বাকি সবার সাথে বাকি দেশের আপামর মানুষ যারা মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছে, মুক্তিযুদ্ধের সময় পাশে দাঁড়িয়েছে, শত্রু সেনাদেরকে ধ্বংসের পথ দেখিয়েছে, তারা সবাই এখন রাজাকার। আজকে 54 বছর পর এইমাত্র দেখে আসলাম মুক্তিযোদ্ধা সচিব। মুক্তিযুদ্ধের সচিব যদি হয়েই থাকেন, উনি তো রিটায়ারমেন্টে যাওয়ার কথা, কারণ 6 বছর আর 54 বছর 60 বছর হয়। 6 বছরের মুক্তিযুদ্ধে গেছে এমন লোক কোথায় পাইলেন আপনারা? 71-এর পথে জন্ম নেওয়ার মুক্তিযোদ্ধা আসে কোথা থেকে? এইসব ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বিক্রি করে করে কামাচ্ছেন, আর মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোটা ছাড়ছেন। এমন কোন মুক্তিযোদ্ধা আছে যার নাকি 70 বছর বয়সে এমন সন্তানের বাবা আছে যে সন্তান এখনো চাকরির জন্য আবেদন করতে পারে? এইসব রসালো মুক্তিযোদ্ধা সবকটারই জন্ম হচ্ছে গিয়ে 71-এর পরে। যাদের কাছে সার্টিফিকেট বিক্রি করছেন, এখন তাদেরকে দিয়ে ব্যবসা করাচ্ছেন। বগুড়ার মুক্তিযোদ্ধা কমান্ডারের 2 ছেলে, তার ছেলে হলো কাগজে কলমে 9টা। কি জন্য? ওই 7টা দিয়ে সে ব্যবসা করেছে, মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বিক্রি করে। এখন আপনার সব মুক্তিযুদ্ধ হচ্ছে ওরা, এবং তাদের সন্তানদের জন্য আপনার চাকরি দরকার। আপনি এই কাজ তো আমরা হতে দেব না, আমরা হতে দিতে চাই না। কারণ মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি পাবে, অবশ্যই পাবে। মুক্তিযোদ্ধার সন্তান এখন আসে কোথা থেকে? 54 বছর পর। 54 বছর মুক্তিযুদ্ধের 54 বছর পর মুক্তিযোদ্ধার সন্তান চাকরি অ্যাপ্লাই করে 30 বছরের নিচে বয়স, সেই সন্তান আসে কোথা থেকে? এইসব রসালো মুক্তিযোদ্ধার জন্ম 71-এর পরে, যাদের কাছে আপনি মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বিক্রি করেছেন। আমরা এই মুক্তিযোদ্ধার জন্য মুক্তিযোদ্ধার সন্তানকে চাকরি দিতে বা স্থান দিতে রাখি না। প্রকৃত মুক্তিযোদ্ধা হলে আমরা তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, তখনও করেছি, এখনো তারা আমাদের সম্মানের পাত্র। সেই সাথে মনে রাখবেন, আমরা যারা নিঃস্ব হয়েছি, আমরা যারা পালিয়ে দেশে বা বেরিয়ে মুক্তিযুদ্ধ আশ্রয় দিয়েছি, আমরা কিন্তু রাজাকার না। আপনি নিজেকে শুধুমাত্র, আপনিও তো পালিয়েছিলেন, আপনার 14 গোষ্ঠী পালিয়ে গেছিল, আপনি এসে মুক্তিযুদ্ধের দাবি করছেন, মুক্তিযুদ্ধ নিয়ে বড়াই করছেন। আমরা তো দেশ থেকে যাইনি, আমরা শুধুমাত্র শহর থেকে গ্রামে গেছি, গিয়ে এই ছোট মানুষ হেঁটে হেঁটে গিয়ে 10 মাইল 12 মাইল গিয়ে আশ্রয় নিয়েছি। আমাদের ঘরগুলোতে মুক্তিযোদ্ধারা খাওয়া দাওয়া করেছে। আজকে আপনি আমাদেরকে মুক্তিযোদ্ধা বলেন, আর আপনার 14 গোষ্ঠী নিয়ে পালিয়ে গেছেন অন্য দেশে, আপনি এখন একমাত্র মুক্তিযোদ্ধা সেজে বসে আছেন। আমরা বলবো, এই কোমলমতি ছাত্ররা যে দাবিগুলো করছে একান্ত যৌক্তিক। আপনারা কুটে রাখতে চান, সংস্কার করে 4 থেকে 5% করে রাখেন, রেখে বাকিগুলো মেধাবীদের জন্য ছেড়ে দেন। একপাল মূর্খ এখন শিক্ষিত, এরা বিশ্ববিদ্যালয় শিক্ষক, এরা বিভিন্ন জায়গায় কি বলে যে সবাই তো মেধাবী, 5 লক্ষ মেধাবী থেকে আপনি 1200 সিলেক্ট করবেন। 5 লক্ষ মেধাবী থেকে কোটা দিয়ে 1200 সিলেক্ট করে মেধাবী সিলেক্ট হলো? আপনি বলতেছেন প্রিলিমিনারি পাস করছে, রিটেন পাস করছে, হ্যাঁ সবাই পাস করছে, মেধাবী সবাই, আমিও স্বীকার করছি মেধাবী সবাই, কিন্তু এই মেধাবীর থেকে আমি যখন কোটা দিয়ে সিলেকশন করবো, তখন তো মেধাবীরা আসে না, তখন কোটারা আসে।
তো এইসব কোটার দরকার নেই, আমাদের মেধাবীর দরকার। আপনি 5% পর্যন্ত আছে, আপনি প্রতিবন্ধীদের জন্য অবশ্যই স্থান রাখতে হবে। আপনি অনগ্রসর জনগোষ্ঠী বা যেই জেলাতে মানুষজনের চাকরি হয় না সেই সব জেলাকে সুযোগ সুবিধা বৃদ্ধি করেন। 50 বছর ধরে গুড়ার ডিম পারছেন, উন্নয়ন করছেন, এখন অনগ্রসর জেলা থাকে কি করে? 15 বছর ধরে ক্ষমতায় আছেন, এখনো যদি অনগ্রসর জেলা থাকে, আপনার সরকারের উন্নয়নের ঠেলা কোথায় দিলে? এইসব বাজে কথা বন্ধ করেন। অনগ্রসর জেলা হবে কেন? আপনি কি করেন? শুধু উন্নয়নের নামে কোটি কোটি টাকা বিলাচ্ছেন। আপনার পিয়ন নাকি 400 কোটি টাকার মালিক, বড়াই করে বলছেন আমার পিয়নও 400 কোটি টাকার মালিক। হ্যাঁ, আমরা 1 কোটি টাকারও মালিক না, কারণ আমরা ফকির গোলাপান নাকি? ছাত্রছাত্রীদের উপর যে আক্রমণ হয়েছে তার জন্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যারা আছেন এখানে সেই সাথে দেশবাসীকে জানাচ্ছি, প্রত্যেকটা ছাত্র আমার ছেলে মেয়ে, আপনারা তাদের পাশে দাঁড়ান, তাদের হয়ে কথা বলেন। এইসব লুটেরা ব্যবসায়ীদেরকে, যারা সার্টিফিকেট নিয়ে ব্যবসা করছে, মুক্তিযোদ্ধার নাম নিয়ে ব্যবসা করছে, মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে ব্যবসা করছে, মুক্তিযোদ্ধা সন্তান নিয়ে ব্যবসা করছে, নারী কুতা নিয়ে ব্যবসা করছে, এদেরকে বর্জন করুন, এদেরকে প্রতি মুহূর্তে বর্জন করুন। এরা এখন আর দেশের কথা ভাবে না, এরা পরিবারতন্ত্র কায়েম করছে। আমি তো দেখাতেই পারবো আপনাদেরকে, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে এমপির ছেলে এমপি হচ্ছে, তার ছেলে এমপি হচ্ছে। আপনাদের সাধারণ মানুষের কোথাও জায়গা নেই। তাহলে কি আন্দোলন? কি এই দেশে আপনি বলতেছেন সবার জন্য খোলা, এটা গণতান্ত্রিক? কি গণতান্ত্রিক দেশ যেখানে পরিবারতন্ত্রই প্রধান? তো আমি বলবো পরিবারতন্ত্র থেকে আমরা মুক্তি চাচ্ছি। সকল মানুষকে বলছি, প্লিজ আপনারা আমাদের ছাত্রদের পাশে দাঁড়ান। যেসব ছাত্রছাত্রী আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য, তাদের সহমর্মিতা প্রদর্শন করে যে যতটুকু পারেন পাশে দাঁড়ান। আমরা সবাই মিলে তাদের যে যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবি থেকে এগিয়ে নিয়ে যাই। আমরা কোটা চাই না, কোটা চাই একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সংস্কারের মাধ্যমে। 5% পর্যন্ত কোটা রাখেন, তবে সেইটা রাখেন বুঝে। এইসব ফাউল মুক্তিযোদ্ধা কোটা মুক্তিযোদ্ধার সন্তানের সার্টিফিকেট এখন আর দরকার নেই। রাখতে পারেন, রাখেন, অসুবিধা নেই। যদি কোনো ভাগ্যবান মুক্তিযোদ্ধা থাকেন এখনো, তার সন্তান যদি সুযোগ পায়, আমাদের কোনো আপত্তি নেই। তবে এইটার বা এই না যে আপনি সার্টিফিকেট বিক্রি করে 2 জন বাচ্চার জায়গায় 9 জন বানাবেন, আর সার্টিফিকেট মুক্তিযোদ্ধার নতুন প্রোডাকশন সেন্টার বানাবেন। ধন্যবাদ সকলকে। আপনারা সবার মাধ্যমে দেশবাসীর কাছে আবেদন, তারা যেন আমাদের ছাত্রদের পাশে দাঁড়ায়। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান স্যারকে। কোটা সংস্কার চলমান আন্দোলনের গতকালকের যে ঘটনা, যে তাণ্ডব সারা বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে, তার প্রতিবাদে 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের ব্যানারে আজকের এই প্রতিবাদ সভা, নাগরিক সমাবেশের আয়োজক 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের সংগ্রামী নেতা, ছাত্র নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নূর। মঞ্চে উপবিষ্ট রয়েছেন চলমান গণতান্ত্রিক আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে চলমান আন্দোলনের নেতৃত্ব দানকারী জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট গণমাধ্যমের কর্মীরা,
সাধারণ মানুষ সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। অত্যন্ত লজ্জাবোধ করছি গণমাধ্যমের সামনে আসার জন্য, সেই সাথে প্রাণের টানেও আজকের এই জায়গায় এসেছি। এই সমাবেশে যোগদানের জন্য প্রথমে উপস্থিত হয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে, যেখানে এই প্রোগ্রামটি হওয়ার কথা। সেখানে না দেখে খুঁজে খুঁজে আমার বন্ধুর সহকর্মী সাদা দলের যুগ্ম আহ্বায়ক প্রফেসর সিদ্দিকুর রহমান খানকে সাথে নিয়ে এই জায়গায় উপস্থিত হয়েছি। সংগ্রামী বন্ধুরা, দেশে এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে দুটি যৌক্তিক এবং ন্যায্য দাবিতে আন্দোলন চলছে। একটি ছাত্রদের পরিচালিত আন্দোলন, যেটি কোঠা সংস্কার আন্দোলন। অন্যদিকে আপনারাও জানেন, বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি আন্দোলন চলমান রয়েছে, সেটি হল পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে আন্দোলন। আপনারা লক্ষ্য করবেন, এই দুটি আন্দোলনকে কেন্দ্র করে বিগত 10-15 দিন ধরে বাংলাদেশ সরকারের নেতৃস্থানীয় জায়গা থেকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, যেভাবে সম্মানহানিকর বক্তব্য প্রদান করা হচ্ছে, তার মধ্য দিয়ে এই জাতিকে এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, কোমলমতি ছাত্রছাত্রীদেরকে দ্বিধা বিভক্তির মধ্যে ফেলে দিয়েছে। এটি অত্যন্ত নিন্দনীয়। কোটা সংস্কার আন্দোলনের একটি যৌক্তিক জায়গায় যখন ছাত্ররা পৌঁছেছে, তখন এদেশের প্রধানমন্ত্রীর জায়গা থেকে যে বক্তব্য উচ্চারিত হয়, তা আমাদেরকে শুধু লজ্জিত করে না, এই জাতিকে এবং বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানকে, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদেরকে দ্বিধাবিভক্তই করে। এটি অত্যন্ত লজ্জাকর। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের উপর বাংলাদেশ ছাত্রলীগের যে সন্ত্রাসী তাণ্ডব আমরা লক্ষ্য করেছি, সেই সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানাই, নিন্দা জানাই, শিক্ষক হিসাবে ধিক্কার জানাই। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে এই তাণ্ডব চালানো হয়েছে। আপনারা দেখেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শুধু দিনে নয়, গতকাল রাতেও একইভাবে তাণ্ডব চালানো হয়েছে, যেখানে একজন সম্মানিত শিক্ষক গুলিবিদ্ধ হয়েছেন। সহমর্মিতা জানানোর ভাষা আমার নাই, শুধু শ্রদ্ধায় তার প্রতি স্যালুট জানাই। জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, শুধু এটুকুই বলে বক্তব্য শেষ করব। 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলন চলছিল, সেখানেও আমার সুযোগ হয়েছে, নিশ্চয়ই ভিপি নূর সেটাকে স্মরণ করবেন। সেই জায়গায়ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে আমি এবং দিদেন সাদা দল সমর্থন জানিয়েছিল। আজকেরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমি এবং আমার দল এই কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করছে এবং এই চলমান আন্দোলন একটি যৌক্তিক জায়গায় না যাওয়া পর্যন্ত ছাত্রছাত্রীদের এই আন্দোলনের সঙ্গে থাকবে এবং যে কোনো হামলাকারীরা যেভাবেই তাদের উপর হামলা করুক না কেন,
তার প্রতিবাদ জানাবে এবং প্রতিবাদ জানানোর জন্য যে কাজ করতে হয় তা আমরা করব। ছাত্রছাত্রীদের পাশে থাকব এই প্রত্যয় এবং প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। লুৎফর স্যারকে ধন্যবাদ। তিনি বলেছেন আসলে এইখানে যারা আছে একটা কথা না বললেই নয়, রাশেদ ভাই নাসির স্যারের কথা বলেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিশ্চয়ই মনে আছে যেটা বলছে, সমস্ত আন্দোলন থেকে শুরু করে বিশিষ্ট কোটা সংস্কার আন্দোলনে তার বুকে আমার মনে হয় এখনো রাবার বুলেট তার শরীরে আছে। রাবার বুলেট একেবারে ঝাঁঝরা হয়ে গিয়েছিল এবং তিনি ছাত্রদের কাছে কেন এত জনপ্রিয় এবং ছাত্রদের আন্দোলনে তিনি কেন শিক্ষক হিসেবে সামনে দাঁড়ান, যেই কারণে প্রশাসনের রোষানলে তৎকালীন যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন শিক্ষক সমাজের কলঙ্ক, কারণ তার কাছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের চেয়ে এই ক্যাডার যুবলীগ টেন্ডার বা যুবলীগের চেয়ারম্যানের পদ বড়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক মিজানুর রহমান, তার আক্রোশে তিনি সে সময় চাকরিচ্যুত হয়েছিলেন। এখনো কোর্টের রায়ের পরেও নানানভাবে তালবাহানা করছে। তাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বলবো, সেই সময় আপনারা যেভাবে নাসির স্যারের আপনাদের পাশে দাঁড়িয়েছিল, স্যারকে হিরো বানিয়েছিলেন, আজকে তাকে সম্মানিত করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক লুৎফর স্যার, তার একটা রাজনৈতিক আদর্শ থাকতে পারে, কিন্তু তিনি সমস্ত মামলায় আমরা আক্রান্ত যখনই হয়েছি ছুটে গিয়েছে, খোঁজ দিয়েছে, রাশেদ লুট তোমরা কেমন আছো। রাখালদা কর্মকাণ্ডের কারণে সেই বিশিষ্ট আমি ডাক্তার ভিপি হিসেবে দায়িত্ব পালন করেছে, আমরা দেখেছি। তাদের কি ব্যক্তিত্ব? শিক্ষক হওয়ার ন্যূনতম ব্যক্তিত্ব নাই, চাটুকারিতেই শুধু করে প্রমোশনটাই শিখেছে। বিশ্ববিদ্যালয় সহ অনেকে নাগরিক পর্যায়ে উদ্যোগ নিয়ে আমাদের চিকিৎসা আইনি সহায়তা বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন। মান্না ভাইরা সবসময় জাতীয় পর্যায় থেকে প্রতিবাদ জানিয়েছেন। যেহেতু আমরা এখন সরাসরি রাজনীতি করছি, সেই কারণে আমরা চাই না যে আমাদের কারণে কোনোভাবেই আন্দোলনের শিক্ষার্থীদেরকে একটা ট্যাগ দেবে, অপপ্রচার চালাক, প্রোপাগান্ডা চালাক। তাই তারা আন্দোলন করছে, আমরা পরামর্শ আমাদের মতো সাজেশন সহযোগিতা আমরা বলছি করছি, করব। যখন তাদের উপরে এরকমের আক্রমণ হয়েছে তার প্রতিবাদে আমরা সেই সময় থেকে এখন পর্যন্ত যারা বিভিন্ন বিষয়ে রাজপথে কথা বলে যাচ্ছেন, দেশের মানুষ যাদের কথা শুনে তাদেরকে নিয়ে এই প্রতিক্রিয়ার প্রোগ্রাম আয়োজন করেছি। সেই প্রোগ্রাম আয়োজন করতে গিয়ে আমরা শুরুতে বলেছি সন্ত্রাসীদেরকে ওই একই জায়গায় প্রোগ্রাম দিয়েছে ঝামেলা করার জন্য, লেলিয়ে দেওয়ার জন্য। আমরা ঝামেলা অ্যাভয়েড করছি, এটাই আমরা এইভাবেই অহিংসভাবে শান্তিপূর্ণভাবেই আমাদের আন্দোলনগুলো করার চেষ্টা করেছি। কিন্তু এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, বারবার এইভাবে কি আমরা মার খাবো অহিংস থেকে? বারবার আমরা স্থান পরিবর্তন করব, নাকি আমরা আমাদের জায়গা দখল করে নেব, আমাদের অধিকার আদায় করে নেব? এই পর্যায়ে কথা বলবেন আমাদের উপস্থাপক যিনি বক্তব্য দেবে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ডাকসুর সাবেক ভিপি নাগরিক ঐক্যের আহ্বায়ক জনাব মাহমুদুর রহমান মান্না ভাই। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ভাই। জনাব সভাপতি, সংগ্রামী নেতৃবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, সাথীরা, বন্ধুরা, আসসালামু আলাইকুম। কালকে সারা দিন এবং গভীর রাত পর্যন্ত সারা বাংলাদেশে যা হয়েছে তা আপনারা সবাই জানেন। এই রকম বিভৎস ঘটনা আমরা বাংলাদেশের 53 বছরের ইতিহাসে কখনো দেখেছি বলে আমার মনে পড়ে না। ঘরে বসে টিভি দেখে মা বোনরা কেঁদেছেন, মুরব্বীরা কেঁদেছেন, যারা তাদের আহত সন্তানদের দেখতে গেছেন তারা সাংবাদিকদের প্রশ্ন করেছেন, এইভাবে নিদারুণ নিষ্ঠুরভাবে আমার সন্তানের উপর যখন অত্যাচার করা হয় এগুলো আপনারা মিডিয়াতে ঠিক মতো প্রচার করেন না কেন? মেয়েদেরকে পিটাচ্ছে দেখানো সেটা টিভিতে, মেয়েরা গিয়ে টেলিভিশনের সামনে, অন্যান্য ইন্টারভিউয়ের সামনে কাঁদছে, সারা দেশ দেখছে, বিশ্ব দেখছে। এবং আপনারা জানেন ইতিমধ্যে এ ব্যাপারে এমনকি আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট তো প্রতিক্রিয়া জানিয়েছে। কি দোষ করেছিল এরা?
আন্দোলন করছিল, সেটা একটা ন্যায্য আন্দোলন। এই সম্পর্কে অন্যান্যরা বলেছেন, আমি বিস্তারিত এই ব্যাপারে বলতে চাই না। প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলন করলেন, এতদিন ধরে বলতেন উনি ছাত্রদের অভিভাবক, উনি দেশের অভিভাবক, উনি যে কিভাবে অভিভাবক বলেছেন সে কথা আমরা সবাই জানি। তাকে প্রশ্ন করা হয়েছিল কোটা আন্দোলন সম্পর্কে, তিনি বললেন যে আমি কি তাহলে মুক্তিযোদ্ধাদের বাধ্য ওই রাজাকারের বাচ্চাদের কথা শুনবো? ধিক্কার জানাবার কোনো ভাষা নেই। আজ আমি দেখলাম ওই আওয়ামী পন্থী দালাল পাঁচাটা কিছু কিছু বুদ্ধিজীবী বিবৃতি দিয়েছেন, আমরা সবাই রাজাকার। দেশটা যাচ্ছে কোন দিকে? এই প্রশ্ন তো আমাদেরও। দেশটা যে এই পথে যাচ্ছে কেন? প্রধানমন্ত্রী নিজেই তো বলেছেন যারা আন্দোলন করে তারা সবাই রাজাকার, যারা স্লোগান দিচ্ছে আমরা সবাই রাজাকার, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার না, তারা বরঞ্চ প্রধানমন্ত্রী এই বক্তব্যের নিন্দা করে স্লোগান দিচ্ছে। প্রধানমন্ত্রীর এটা বোঝার মতো যোগ্যতা নাই। আর ওবায়দুল কাদেরের মাথার মধ্যেই কিছু নাই, উনি কেবলমাত্র উপর থেকে যা বলা হয় তাই বলেন। কত বড় নির্লজ্জ হলে বলতে পারে যারা নিজেদেরকেই রাজাকার ঘোষণা করে তাদের ব্যাপারে ছাত্রলীগ দেখে নেবে। ছাত্রলীগ দেখবার কে? রাজপথে ছাত্রদের, পান্ডাদের, গুন্ডাদের লেলিয়ে দেওয়া কোন সরকারের কাজ হতে পারে না। পুলিশ যেতে পারত, অন্য কোন আইন শৃঙ্খলা বাহিনীর লোকরা যেতে পারত, তা না। রাগটা কেন? বরঞ্চ এই হলো সত্য, ওরা ওই কথা বলে নাই যে আমরা সবাই রাজাকার, রাজাকারের পক্ষে, বরঞ্চ মূল স্লোগান ছিল তুই রাজাকার, তুই রাজাকার। যিনি আমাদেরকে রাজাকার বলেন আসলে তিনি রাজাকার। রাজাকার মানে কি? ওর বাংলা আবিধানিক শব্দ কি হয় সেটা বাদ দেন। যারা শত শত বিঘা, শত শত একর জমি দখল করে গায়ের জোরে, ওদের সাথে পাকিস্তানি দখলদারদের পার্থক্য কি? যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে রপ্তানি করে, পাচার করে, তারা তো পাকিস্তানি দস্যুদের চাইতে খারাপ, রাজাকারের চাইতে খারাপ। তাদের নিয়ে সরকার গঠন করেছেন। কেবল প্রধানমন্ত্রীর সমালোচনা করলেই তার পিঠের চামড়া রাখবেন না, এই রকম প্রধানমন্ত্রী কতদিন চালাতে পারবেন? আমি যারা কোটার আন্দোলন করছে তাদের ধন্যবাদ জানাই। এখানে নূর আছেন, রাশেদ আছেন, যারা এটার আয়োজন করেছেন, 18তে যারা আন্দোলন করেছিলেন তারা সবাই আছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। কিন্তু এই কথা বলি, 18তে যারা আন্দোলন করেছিলেন, আজ 24-এ যারা আন্দোলন করছেন, তারা তাদের চাইতে 6 বছরের জুনিয়র না, 6 বছরের সিনিয়র। এই প্রথম তারা বুঝেছেন কেবলমাত্র নিজের দাবির ভিত্তিতে, কেবলমাত্র নিজের কথা বলে, কেবল ছাত্র সম্প্রদায়ের কথা বললেই এত বড় ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা যাবে না। অতএব তারা বলেছেন, সবার কাছে আবেদন জানিয়েছেন, আমরা রাস্তায় পড়ে পড়ে মার খাচ্ছি, আমরা আপনাদের সন্তান, আপনাদের ভাই, আমাদের রক্ষা করবার জন্য আপনারা এগিয়ে আসেন। সবার বোঝা দরকার, আমাদের দেশে যিনি ক্ষমতা আছেন, 1 নম্বর তার মাথা নষ্ট। কারণ আমি বলছি না, হাইকোর্ট বলেছে রং হেডেড পরিবার, মানে যার মাথা ঠিক নাই সেরকম একজন মানুষ এখন দেশ চালাচ্ছে। খেয়াল করে, নূররা যখন প্রচন্ড ভাবে আন্দোলন করছে, কোনোভাবেই সরকারের সামনে মাথা নত করেনি, তখন রাগ করে, জেদ করে, বিরক্ত হয়ে সংসদের মধ্যে তিনি বললেন, ওরা যখন চায় না আমি কোটাই বাতিল করে যাব। কেউ পরিপূর্ণ কোটার বাতিল চাইনি, তারা সংস্কার চেয়েছিলেন। তখন বলেছেন, এখনো বলেছেন। বুদ্ধিজীবী যারা আছে, সংস্কৃতিসেবী যারা আছেন, তারাও একই কথা বলেন। কিন্তু উনি কেবল জেদের বশবর্তী হয়ে এটা বাতিল করে দিলেন। আচ্ছা, যার মাথা গরম, তিনি জেদের বসে রাষ্ট্রের একটা আদেশ জারি করেন, এমনিতেই কি তিনি ক্ষমতায় থাকতে পারেন? পারেন না। একজন যিনি আমেরিকার প্রেসিডেন্ট ক্যান্ডিডেট, কেবলমাত্র নাম বলতে ভুল করেছেন, তাই সমগ্র আমেরিকার লোক, তার পার্টির লোকে বলছে তুমি প্রেসিডেন্টের পদে দাঁড়িয়েও না। আর এই দেশে যিনি ক্ষমতায় আছেন, নিজের রাগ মেটাবার জন্য শত শত নিরীহ ছাত্র ছাত্রীদের রক্ত ঝরাচ্ছেন, তিনি কেন ক্ষমতায় থাকবেন? আজ আমি বলি, সমস্ত গুরুজনদের বলি,
ওই সন্তানদের, ওই ছাত্রদের পিতা মাতা আত্মীয় স্বজন সবাইকে বলি, যারা কর্মে লেখেন, যারা সাংবাদিকতা করেন, যারা গান গান, যারা রিক্সা চালান, যারা ভ্যান চালান, মেহনতি মানুষ, সবার কাছে আমি আবেদন করব এই ছাত্রদের ডাকে সাড়া দিন। দেখছেন হাসপাতালের বিছানার মধ্যে রক্তাক্ত পড়ে আছে, তারা আপনাদের কাছে আবেদন জানাচ্ছে, তাদের সাহায্য করতে আসেন। আমার এই কথা যাদের কাছে যাবে আমি তাদের কাছে আবেদন জানাই, শুধুমাত্র ফেসবুকে লাইক দেওয়া নয়, ফেসবুকে বিরক্তি প্রকাশ করা নয়, ফেসবুকে যে সাপোর্ট দেবেন সেটা দেবার পরে ফেসবুক থেকে বেরিয়ে রাজপথে আসেন। কোথায় কোথায় তারা কর্মসূচি করছে তাদের কর্মসূচির সাথে যোগ দেন, যারা প্রতিবাদে কর্মসূচি করছে তাদের সাথে যোগ দেন। সর্বাত্মকভাবে লড়াই একটা তৈরি করতে হবে এখন, যাতে এই স্বৈরাচারের পতন হয়। আমি আবার এই কথাই বলবো, স্লোগানটা খুবই সুন্দর, বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে যেখানেই হামলা হবে সারা বাংলাদেশ তার জবাব দেওয়ার জন্য তৈরি থাকে। ভালো থাকবেন সবাই। আমার আর একটা কর্মসূচি আছে বলে এই কথা বাড়াবো না। খোদা হাফিজ। ধন্যবাদ মাহমুদুর রহমান মান্না ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবার জন্য। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বন্ধুগণ, 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের আমাদের যে ছাত্র তরুণরা যারা নেতৃত্ব দিয়েছিলেন, ভিপি নূর, রাশেদ সহ আমাদের ছোট ভাইয়েরা, তাদের উদ্যোগে আজকের এই নাগরিক প্রতিক্রিয়ার এই গুরুত্বপূর্ণ সমাবেশে বন্ধুগণ, জাতীয় নেতৃবৃন্দ, আমাদের দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুধীমণ্ডলী, গণমাধ্যমের বন্ধুরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। মন আমাদের খুবই ভারাক্রান্ত। যারা গতকালকের ঘটনা দেখেছেন, শুনেছেন, দেশের লক্ষ লক্ষ মানুষ যারা লাইভ দেখেছেন, তাদের মনে প্রচন্ড ক্ষোভ, প্রচন্ড বিক্ষোভ সেই মানুষদের মনে। দিনে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গাতে আমার কোটা সংস্কারের যে হাজার হাজার ছাত্রছাত্রী, গতকালকে সমাবেশে অর্ধেকের মতো ছিল ছাত্রীরা, আমাদের সন্তান সম ছেলে মেয়েরা, তাদের সমাবেশে ছাত্রলীগ, সরকারি দলের লীগেরা সিদ্ধান্ত নিয়ে একটা পরিকল্পিতভাবে তারা সন্ত্রাসী হামলা চালিয়েছে। আমি কি সত্য কথা বলছি? এটা আজকের সকল গণমাধ্যম, সরকারের সমর্থক হিসেবে যারা পরিচিত, সবাই আজকে প্রথম পৃষ্ঠায়, পেছনের পৃষ্ঠায়, ভেতরের পৃষ্ঠায় অসংখ্য ছবি দিয়েছে। ছাত্রলীগের কোন কোন সন্ত্রাসী, কাদের হাতে অস্ত্র, কাদের হাতে দা, কাদের হাতে কিরিচ, কাদের হাতে হকি স্টিক সহ দেশীয় অস্ত্র নিয়ে 150-200 ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের ছবি আজকে নানা খবরের কাগজে প্রকাশ পেয়েছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, পুলিশের আইজিকে, ঢাকার পুলিশ কমিশনারদেরকে জিজ্ঞেস করতে চাই, যাদের ছবি ইতিমধ্যেই খবরের কাগজে বেরিয়েছে, সরকার সমর্থক সকল গণমাধ্যম যারা বেরিয়েছে, তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে কিনা, তাদেরকে কি গ্রেপ্তার করা হয়েছে? এখনো পর্যন্ত কোনো খবর নাই। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, পুলিশ কমিশনারকে বলবো, আইজিকে বলবো, যদি আইনের শাসনের কথা বলেন, দিনে দুপুরে অস্ত্র উঁচিয়ে ছেলে মেয়েদের নিরস্ত্র শান্তিপূর্ণ বিক্ষোভে সমাবেশে যারা হামলা চালিয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে ওদেরকে সবাইকে আমরা গ্রেফতার দেখতে চাই।
দাবিটা কি অন্যায় করছি? দিনে দুপুরে আপনি অস্ত্রবাজি করছেন, গুলি করছেন, পিটাচ্ছেন, গরু পেটানোর মতন করে ছাত্রদেরকে আপনি পিটাচ্ছেন। 500-র উপরে তারা আহত হয়েছে, অনেকেই 15-20 জন এখন নাকি তারা জীবন মৃত্যুর মাঝখানে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক, তিনি ছাত্রদের এই বিক্ষোভে সংহতি জানাতে যে তিনি গুলিবিদ্ধ হয়েছেন, তার প্রতি আমরা সমমর্মিতা জানাই। সারা দেশের ছাত্রদের সাথে শিক্ষক, বিবেকবান মানুষ, সমাজের সমস্ত মানুষ ছাত্রদের আন্দোলনের পাশে তারা দাঁড়িয়েছে। সমস্যাটা কোত্থেকে শুরু হলো? শান্তিপূর্ণভাবেই তো চলছিল। প্রধানমন্ত্রী চীন থেকে ফিরলেন, তিনি সংবাদ সম্মেলন করলেন। রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসাবে তার তো দায়িত্ব ছিল, তিনি আন্দোলনরত কোমলমতি যে হাজার হাজার ছাত্রছাত্রী যারা একটা ন্যায্য গণতান্ত্রিক দাবি নিয়ে যারা আন্দোলন করছে, তিনি তাদেরকে আশ্বস্ত করবেন, তাদের সাথে তিনি কথা বলতে চাইবেন, তাদেরকে তিনি ভরসা দেবেন। সেটা না করে তিনি আগুনের মধ্যে বরঞ্চ তিনি ঘি ঢেলে দিলেন। বললেন, যে কথা বললেন তিনি সেখানে, তিনি যে কথা বললেন প্রধানমন্ত্রী হিসাবে, তিনি যে ঘৃণা, যে বিদ্বেষ, যে আক্রোশের পরিচয় দিয়েছেন, এটা তিনি সংবিধান লঙ্ঘন করেছেন, তার শপথে তিনি লঙ্ঘন করেছেন। তিনি একবার 18 সালে তিনি একইভাবে তিনি শপথ লঙ্ঘন করে কোটাকে তখন তিনি পুরোপুরি তুলে দিয়েছিলেন। পরিপত্র হলো, তারপরে বুদ্ধি করে আবার কোর্টে মামলা দিয়ে সেটাকে ঝুলিয়ে রাখা হলো। এখন অনেকে বলছেন চীন থেকে নাকি তিনি মন খারাপ করে এসছেন, মনের মধ্যে খুবই খারাপ, তিনি ভিতরে ভিতরে উত্তেজিত ছিলেন। সেই উত্তেজনা তিনি দেখিয়েছেন আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে। তিনি এটা এই গালমন্দ করে তিনি বাস্তবে হাজার হাজার ছাত্রছাত্রী নয়, দেশের লক্ষ লক্ষ অভিভাবক সবাইকে তিনি অসম্মান করেছেন, সবাইকে তিনি রাজাকারের তকমা দিয়েছেন। কোথায় এই অধিকার আপনি পান? কে আপনাকে এই অধিকার দিয়েছে? আপনি রাষ্ট্রের যে কোনো গণতান্ত্রিক দেশে নির্বাহীকে প্রশ্ন করার অধিকার আছে। এখন তো উচ্চ আদালতে এমন কোন আইনজীবীরা আছেন যারা শপথ ভঙ্গের জন্য যারা সেখানে মামলা করবেন, যারা কথা বলবেন অনতিবিলম্বে। আজকে যিনি বাস্তবে দেশ চালাতে পারছেন না, আজকে তিনি শপথ ভঙ্গের জন্য তাকে অভিযুক্ত তাকে করে সেখানে দরকার হলে আইনগতভাবে তাদেরকে আইনজীবীরা কি সে উদ্যোগ গ্রহণ করতে পারবেন? আমি জানি না। আমি গতকালকে এখন দেখেছেন ইসরায়েলের বাহিনী যেভাবে সশস্ত্রভাবে গাজাতে হামলা করেছে, হাসপাতালগুলো পর্যন্ত ইসরায়েলের বাহিনী তারা হামলা করেছে, হাসপাতালগুলো পর্যন্ত রক্ষা পায়নি। গতকাল পুলিশের উপস্থিতিতে তারা যেভাবে ঢাকা মেডিকেল কলেজে পরপর দুবার ইমার্জেন্সির মধ্যে ঢুকে আহত ছাত্র ছাত্রীদের উপরে আবার তারা হামলা করেছে। কোন সভ্য দেশে এটা কল্পনা করা যায়? পুলিশেদের কাউকে গ্রেফতার করেছে। এরা ইসরায়েলি বাহিনীর মতন একটা দখলদার বেনিয়া বাহিনীর ভূমিকা আজকে পালন করেছে ছাত্রলীগ। এই ছাত্রলীগ কোন ছাত্র সংগঠন, এটা বাস্তবে একটা দখলদার, একটা সশস্ত্র সংগঠন। সরকার এদেরকে লেলিয়ে দিয়েছে গোটা ছাত্র তরুণ যুবকদের ন্যায্য আন্দোলনের বিরুদ্ধে আজকে। ফলে এই সমাবেশ থেকে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ওদেরকে আখ্যা দিয়ে ওদেরকে নিষিদ্ধ করবার দাবি তোলা দরকার। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তারা দখল করে ফেলেছে। সরকারকে বলতে চাই, আপনারা আজকে আপনি যেটা আপনি বললেন মুক্তিযোদ্ধার কথা বলে, বাস্তবে কোনো মুক্তিযোদ্ধার কোটা না, তারা আসলে একটা আওয়ামী লীগের কোটা চায়। সরকারি চাকরিগুলোতে সরাসরি আওয়ামী লীগের কোটা বলতে পারছে না। মুক্তিযোদ্ধার কথা বলে, যেহেতু আমাদের অনুভূতি আছে, আমাদের চেতনার মধ্যে এখনো মুক্তিযুদ্ধ আছে, সে কারণে চেতনাকে তারা ব্যবহার করে বাস্তবে মুক্তিযোদ্ধার নাম করে সরকারি চাকরিতে আওয়ামী কোটাকে তারা জায়েজ করতে চায়। 53-54 বছর পরে ছাত্ররা পরিষ্কার করে বলেছে যে আমরা এটার যৌক্তিক সংস্কার চাই। তারা পুরোপুরি কোটাকে তারা তুলে দেওয়ার কথা তারা বলেনি। তারা সরকার সিধা পথে তারা হাঁটছে না। আমি শেষ করব যে কথা বলে, লড়াই যেটা চলছে, এরা একটা শান্তিপূর্ণ আন্দোলনকে এই সরকার দেশব্যাপী তারা ছড়িয়ে দিয়েছে। কালকে যারা হামলা করেছে ঢাকা শহর না, দেশের বিভিন্ন অঞ্চল থেকে দাগী অপরাধী
জাগি দাগি মাস্তান সন্ত্রাসী যাদের অনেকের নামে অস্ত্র মামলা আছে তাদেরকে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা হাজির করেছে। এই জন্য অনতিবিলম্বে ওদেরকে আমরা চিহ্নিত করে গ্রেফতার করবার দাবি জানিয়েছি। আজকের খবরের কাগজগুলো কেবলমাত্র দিলেই এদের পরিচয় পাওয়া যাবে। শেষে যে কথা বলতে চাই, লড়াইটা নতুন পর্যায়ে আজকে উন্নীত হয়েছে। আজকে বিকাল 3টার সময়, বিকাল 3টায় আমাদের কোটা সংস্কারের ছাত্রছাত্রীরা তারা আজকে সমাবেশ ডেকেছে। এই সমাবেশে আপনারা দলমত নির্বিশেষে এখন ওই যে আমরা স্লোগান দিই না, ছাত্র শ্রমিক জনতা গড়ে তোলো একতা, এই ছাত্রদের আন্দোলন যদি আজকে পরাজিত হয় দেশের গণতান্ত্রিক আন্দোলন অনেকখানি পিছিয়ে যাবে। এই ন্যায্য দাবি, গণতান্ত্রিক দাবি, যে কোনো বিবেক সম্পন্ন মানুষ, আপনার দায় আছে, আপনার বিবেক আছে, এই ছাত্র তরুণদের এই লড়াইয়ের পাশে আপনি সংহতি জানাবেন, সমর্থন জানাবেন, সম্ভাব্য উপায়ে তাদের পাশে দাঁড়িয়ে এই যৌক্তিক যেন সরকারকে আমরা বাধ্য করতে পারি। সরকার যদি সিধা পথে না হাঁটে, পথ কি? ওই যে বলে না, লাঠিকে ভূত বাঁধছে নেহি যাতা। লাঠির ভূত শুধু কথাই যাবে না, লাঠির যারা ব্যবহার করে দরকার হলে পাল্টা প্রতিরোধ সেখানে গড়ে তুলতে হবে। এবং মানুষ ইতিমধ্যে সেই প্রস্তুতি, বাস্তবে আপনারা সমগ্র ছাত্র সমাজ জনগণকে একটা প্রতিরোধের দিকে আজকে আপনারা ঠেলে দিয়েছেন। ছাত্র সমাজ, অভিভাবকরা তারা এই পাশে আছে। লড়াইটাকে আমরা সফল করতে চাই, যৌক্তিক করতে চাই। সরকার যদি সিধা পথে না হাঁটে তাহলে রাজপথ বলবে আন্দোলনের পরবর্তী কর্মসূচি কি হবে। আমি শিক্ষকদেরকে, ছাত্র তরুণদেরকে সবাইকে এই আন্দোলনে যুক্ত হবার আহ্বান জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলতে চাই, 3-4 ঘন্টা ধরে এদের উপরে হামলা আক্রমণ চলছেন। কোথায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি? কোথায় ছিলেন প্রভোস্টরা? কোথায় ছিল প্রক্টোরিয়াল বডি? কাউকে দেখা যায়নি। এরা 4-5 ঘন্টা ছাত্রলীগকে সুযোগ করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা তাণ্ডব চালানোর জন্য। এর দায় দায়িত্ব নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টোরিয়াল বডি, তাদেরকে দায় দায়িত্ব গ্রহণ করতে হবে। সুতরাং লড়াইটা আমরা এখন শেষ পর্যায়ে, আমরা সেই লড়াইটাকে এগিয়ে নেব। আমরা এবারকার আন্দোলনে বিজয়ী হব। বিজয়ী হয়ে এই আইএমএ জাহেলিয়াত থেকে দেশকে রক্ষা করব, জনগণকে রক্ষা করব। আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোকচিত্রী জনাব শহীদুল আলম। আপনারা রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ ধরে, কিন্তু যেই কারণে এসছেন সেই কারণটা এতই গুরুত্বপূর্ণ, এর চাইতে অনেক বেশি কষ্টই আমাদের গ্রহণ করতে হবে। আমাদের রানীমা কয়েকদিন আগে চীন থেকে পুতুল খেলা খেলতে দেশে ফিরেছেন, কিন্তু এটা পুতুল খেলা না। এখানে রক্ত ঝরছে, এখানে যেই পরিস্থিতি সেইটা কোনোভাবেই পুতুল খেলার মধ্যে রাখা সম্ভব না। আমি আমাদের রানীমাকে মনে করিয়ে দিতে চাই যে আবরারের রক্ত আপনার হাতে, মুশতাক আহমেদের রক্ত আপনার হাতে, এই আন্দোলনকারী ছাত্রছাত্রীদের রক্ত কিন্তু আপনার হাতে। আমি গতকালকে যখন বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছি আমার সহকর্মীদের সাথে, তখন ওই নীলক্ষেতের মোড়ে দেখি জল কামানালা গাড়ি বসে আছে, অনেক পুলিশের সারি সারি দাঁড়িয়ে আছে। বোঝাই গেল তারা প্রস্তুতি নিচ্ছে, কিন্তু কিসের জন্য প্রস্তুতি নিচ্ছে? জনগণকে রক্ষা করার জন্য, ছাত্রছাত্রীদের রক্ষা করার জন্য নিশ্চয়ই তারা করেনি। কারণ আমি তো ওখান থেকে হাঁটতে হাঁটতে মেডিকেল কলেজের এমার্জেন্সি পর্যন্ত যাই, পথে রক্তের ছাপ দেখি, পথে ভাঙা চোরা যা যা হয়েছে, লোকজনের আর্তনাদ শুনি, কি হয়েছে সেটা দেখি। একটা জায়গায় একটা পুলিশকেও তো কোথাও দেখা যায়নি। তারা কিসের জন্য অপেক্ষা করছিল বোঝাই যায়। ওই পেটুয়া বাহিনী যদি বিপদে পড়ে তার পাশে তারা দাঁড়াবে। কিন্তু আমি তাদের মনে করিয়ে দিতে চাই যে এখন যেই পরিস্থিতি আছে, কিছুদিন আগে বেনাজির তার সশরীর তার আত্মীয় স্বজন নিয়ে, সম্পত্তি নিয়ে চলে গেছেন ঠিকই, আপনাদের জন্য সেই ব্যবস্থা করা হবে না। এবং যখন সেই সময় আসবে, এবং সেই সময় খুব কাছেই চলে এসছে, সেখানে আপনাদের কাবুলের ওই বিমানের পেছনে দৌড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। এখনো সাবধান, পথ ফিরিয়ে নেন, দেখেন
আমাদের যে আমলারা চাটুকারি করে, যেই শিক্ষকরা করে, এখানে আমরা ভিন্ন ধরনের শিক্ষক পেয়েছি, সেটাতে আমাদের সাহস দেয়, আপনাদের অভিনন্দন। কিন্তু বাকি শিক্ষকদেরও আমি জানিয়ে দেই, এই নৌকা ডোবা ডোবা অবস্থায় বেশিক্ষণ আপনারা পারবেন না। আপনাদের পেনশন নিয়ে আপনারা আন্দোলন করেন, অথচ ছাত্রছাত্রীদের যৌক্তিক আন্দোলনের পাশে আপনারা একবারও দাঁড়াতে পারেননি, এটা কেউ ভুলবে না। আমি আজকে লম্বা আলাপ করতে চাই না। আপনারা শুনেছেন এই রাজাকার শব্দ নিয়ে অনেক আলাপ চলছে, কিন্তু সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধ শব্দটাকে পচন ধরিয়েছে তো এই সরকার। যেই সরকার এরকম ভাবে আচরণ করে, সেই সরকারের কারণেই আজকে জয় বাংলা এখন আর জনগণের স্লোগান না। এবং সত্যিকার অর্থে আজকে যেই শব্দটা সবচেয়ে বেশি পচে গেছে, যেই শব্দটা বাংলাদেশের সবচেয়ে বড় গালি, সেটা আওয়ামী লীগ। আওয়ামী লীগ এখন সবচেয়ে বড় গালি বাংলাদেশে। সেই জায়গায় আপনারা আমাদের নিয়ে এসছেন। আমরা আমাদের দেশকে ফিরিয়ে নিতে চাই, আমাদের সংগ্রাম চলবে, এবং এই সময় আমরা সকলে মিলে ঝাঁপিয়ে পড়ে রাস্তায় নামা ছাড়া কোনো বিকল্প নেই। এই সময় সত্যিকার অর্থে নতুন মুক্তিযুদ্ধের প্রয়োজন। বাংলাদেশকে আওয়ামী লীগ থেকে বাঁচানোর মুক্তিযুদ্ধ আমাদের করতে হবে। ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন এনডিএমের চেয়ারম্যান জনাব ববি হাজার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আজকে এখানে মঞ্চে উপবিষ্ট সুশীল সমাজ, বিদ্যাপীঠ এবং রাজনৈতিক অঙ্গন থেকে যেসব বিশেষ ব্যক্তিত্বরা এসছেন, এবং আজকে কোটা সংস্কার আন্দোলনের আয়োজক যারা আজকের এই অবস্থানের এই কর্মসূচির যোগান দিয়েছেন, যাদের জন্য আজকে আমরা এখানে এসেছি, তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। কোটা সংস্কার আন্দোলন সমগ্র দেশ ও জাতির দাবি, এবং কোটা সংস্কার আন্দোলনের সবারই একটা মূল দাবি যে 30% যেটা মুক্তিযোদ্ধা কোটা রাখা হয়েছে, মুক্তিযোদ্ধা কোটা না ভাই, মুক্তিযোদ্ধার পরিবারের কোটা রাখা হয়েছে, এইটার বিরোধিতায় সবার আসল এবং মূল দাবি। এবং মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযোদ্ধা মানে কি, এই পুরো জিনিসটাকে প্রশ্নবদ্ধ আজকের এই সরকার করেছে। যদি মুক্তিযোদ্ধা কোটা রাখতে হয় ভাই, একটা বড় প্রশ্ন আমি সরকারের কাছে করি, প্রধানমন্ত্রীর জায়গায় মুক্তিযোদ্ধা কোটা রাখেন, তাইলে আজকে যে প্রধানমন্ত্রী আছে সে আর প্রধানমন্ত্রীর গদিতে থাকতে পারবে না, দেশনেত্রী খালেদা জিয়াকে আবার প্রধানমন্ত্রীর গদিতে নিয়ে আসতে হবে। কোটা সংস্কার যদি এত শখ আপনার, যদি কোটা রাখার এত শখ, তাহলে প্রধানমন্ত্রীতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আসেন দেখি। এই দেশের ইতিহাসে মুক্তিযুদ্ধ এখন আজকে এসে 2023-24 সালে এসে 2.5 লাখ নিয়ে আসছে আওয়ামী লীগ সরকার। ভারতে যেখানে ট্রেনিং হয়েছিল তারা 70,000-এর নিচে লিস্ট দিয়েছে। ভারতে যে আর্মিরা যারা মিউটিনি করে বেরিয়ে গেছিল, যারা ট্রেনিং